আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই দুর্দান্ত, চমৎকার ও ফাটাফাটি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলো, সবাই খুব মনোযোগ সহকারে না টেনে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। এছাড়াও সবার কাছে অনুরোধ থাকলো, সবাই আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। ভিউয়ার্স, আজকেও ভিডিওটা আপলোড করতে গিয়ে অনেক দেরি হয়ে গেল, অনেক রাত হয়ে গেল। আজকে অবশ্য আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিদাস ব্লগে আরেকটা ভিডিও আপলোড করছি, সেখানে আপনাদের সাথে আমি একটু আড্ডা দিচ্ছি। তো আপনারা জেনে গেলেন, যারা আমার ওই চ্যানেলের ভিডিও নোটিফিকেশন এখনো পান নাই, তো তা আমার এই ভিডিওটা দেখে যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই আমার ব্যাকআপ চ্যানেল অ্যাঞ্জেল লিদাস ব্লগের সেই ভিডিওটি দেখে নেবেন। যে আমার আসামি পক্ষের যে আছে, গুরু মাতা বলবো না কি বলবো, যাই হোক, মৃত ব্যক্তিকে আর ক্রিটিসাইজ করে কোনো কথাবার্তা নাই বা বলি, সোজা কথা, দেশিগুপ্ত দাঁতের বাগানের যে মা নাজমা বেগম মারা গেল। নাজমা বেগম মারা যাওয়াতে আমার পরিকল্পনায় কিভাবে পরিবর্তন আসলো, বা আমার জন্মদিনের আনন্দটা কিভাবে কমিয়ে নিয়ে আসলাম, সংকুচিত করে নিয়ে আসতে হইলো কেন, সেই ব্যাপারে কিছু আলোচনা করছি, কিছু কথা বলছি। এছাড়া ওই বহু ছিদ্রযুক্ত তলাবিহীন মাল্টিফ্লাক মাল্টি নোংরা ও তার ফকিন্নি কামলা রাজমিস্ত্রির হেল্পার জামাই ওই ছোট লোকের বাচ্চাকে কিছু উচিত জবাব দিছি, একটু আইকলা বাস দিছি। তো তাদেরকে কি কারণে আইকলা বাস দিছি সেটা আমার ওই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো ইদানিং যা হচ্ছে ইউটিউবে, আমার আসামিরা যা শুরু করছে এলো পাথারি ভাবে, যেভাবে সিডাগুলি মারতেছে, সিডাগুলির মতন ভিডিও আপলোড করতেছে, একদিকে সুখ, আরেকদিকে মহা উৎসব, ঈদের আনন্দ নেমে আসছে। আমি কোনটা রেখে কোনটা নিয়ে কথা বলবো, কোন আসামিকে ছাড় দিয়ে কোন আসামিকে ধুলাই করব, আমি নিজেই একটা হিমশিম খেয়ে যাচ্ছি। আমার মনে হয় ভিউয়ার্সরাও হিমশিম খেয়ে যাচ্ছেন যে একটা বিষয় নিয়ে এত এত চ্যানেল থেকে এত এত রাতের রাজা রানীরা যেভাবে ভিডিও আপলোড করা শুরু করছে, যেভাবে ভিউজ বাণিজ্য করা শুরু করছে, এখানে গুটি কয়েক রোস্টার আছে। সর্বোচ্চ আমাকে নিয়ে, আমাকে যদি রোস্টার হিসেবে ধরেন তাহলে আমাকে নিয়ে 3 থেকে 4 জন রোস্টার ভিডিও বানাইছে। এছাড়া 15-20টার উপরে চ্যানেল থেকে এই নাজমা বেগমের মৃত্যুটাকে কেন্দ্র করে ভিউজ বাণিজ্য হচ্ছে। ওই পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের কিছু ফকিন্নির বাচ্চারা, কিছু জঘন্য রাতের রাজারানীরা পাগল হয়ে গেছে। তারা কিসের উৎসবের মধ্যে, মহা উৎসবের মধ্যে পড়ে গেছে। তাদের জীবনে যে ঈদ নেমে আসছে, মহা উৎসব নেমে আসছে, তো সেটা তো আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন। হাগুটুকানি গোবর টুকানির কর্মকাণ্ড, এবং শুধু হাগুটুকানি গোবর টুকানি একা না, এটা হাগুটুকানি গোবর টুকানির ভিডিওতে দেখা গেছে, কিন্তু সেখানে সেই উৎসবের মধ্যে, সেই মজ মাস্তির মধ্যে সামিল ছিল এই হাগুটুকানি গোবর টুকানির ওই জামাই, দাইলুস জামাই, কামলা জামাই, ভোলা মিয়া, এবং দেশি কুত্তার বউয়ের এক্স বয়ফ্রেন্ড বা পরকীয়ার রানীর পালিত ছেলে, ওই রোহিঙ্গার বাচ্চা লম্পট পরকীয়ার রাজা, দেশি কুত্তার ভাইরা, সোজা কথা দেশি কুত্তার দুইটা ভাইরা। ওই হাগু খাইসোকে বাদ দিব কেন, ঠিক আছে, তারা নারিকেল গাছের ডাবের হিসাব করে কোথায় কি আছে, তারা ফটোশুট করে, শুটিং করে, পারমাণবিক চুল্লির পাশ দিয়ে সূর্য উদিত হচ্ছে বা অস্তমিত হচ্ছে, ওই সিনারিগুলো কেমন লাগতেছে, এই সেইখানে দাঁড়িয়ে ফটোশুট করলে কেমন লাগবে না লাগবে, বিরাট কিছু, কি বলবো। অন্যদিকে এই যে সুখের সময় মরা বাড়িতে মানুষ কি বলবো, মানুষের কি রুচি নষ্ট হয়ে যায়, খাওয়ার প্রতি অনীহা চলে আসে না, কিন্তু মানুষ মৃত বাড়িতে, মরা বাড়িতে আলুর ভর্তা, ডাল এইগুলো দিয়ে খাওয়া দাওয়া করে, বা পাশের বাড়ি থেকেও কেউ খাবার দাবার দিলে তাদের কি সামর্থ্য থাকে না যে মাছ মাংস
দিয়ে তাদের বাড়িতে ভাত তরকারি দিতে। কতজন মানুষ গরু জবাই করে বা মুরগি জবাই করে মৃত বাড়ির মানুষদেরকে আপ্যায়ন করে বা তাদের বাড়িতে খাবার পাঠায়। ইচ্ছা করলেই কিন্তু পারে অনেক ধনীরা ইয়েরা, কিন্তু এটা অনেকেই করে না। যাদের মধ্যে সুখ আছে, যারা সুখ পালন করবে করবে, তারা যাদের মধ্যে মনুষ্যত্ব বুদ্রুক আছে, তারা এই কাজগুলো করে না। যে এমনিতেই সে কখন মাছের কাটা বেছে মাছ খাবে, খাবে মানে মাংস খাবে। এক হচ্ছে সমাজের মানুষ, পাড়া প্রতিবেশীরা কি বলবে, আর এক হচ্ছে যে মন খারাপ থাকে, এই সেই মাছের কাটা বেছে খাওয়ার মতন সময় থাকে না। আলুর ভর্তা, ডাল বা লবণ দিয়ে কষলা কোনো রকম যে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য একটু খাওয়া দাওয়া করা প্রয়োজন। কেউ কেউ রুটি কলা খেয়েও দিন পার করে দেয়। কিন্তু ওইখানে এই হাগু টুকানি গোবর টুকানিরা খাসির নলি খাওয়ার জন্য দাম দর করতেছে হোটেলে গিয়ে। অবশ্য বাসায় খাইতে পারে নাই এই গোবর টুকানি এর জন্য অবশ্য হাই হুতাশ করতেও ছাড়ে নাই। ঠিক আছে, মানে বাসার অন্য কিছু ধ্বংস করে তো গেছেই, খাইছেই, তো সেখানে ঠিক মতো আপ্যায়ন হয় নাই। সে এটার জন্য হাই হতাশ করতেছে, আফসোস করতেছে যে এইবার আমার ছেলেগুলো ফুফুর বাড়িতে এসে, মানে ছেলেগুলো না, মানে আমার ছেলেটা ফুফুর বাড়িতে এসে ঠিক মতো আপ্যায়ন পায় নাই, তৃপ্তি সহকারে একটু খাইতে পারে নাই, কারণ ফুফুর মন খারাপ, এই সেই। তো আমার ছেলের জন্য খারাপ লাগতেছে, তৃপ্তি সহকারে খাইতে পারলো না। ওই তৃপ্তি সহকারে খাওয়ার জন্য তারা হোটেলে বা রেস্টুরেন্টে গেছে, বিদায় নিয়ে করে। রেস্টুরেন্টে গিয়ে তারা সেখানে গরুর পায়া বা খাসির পায়া নলি এক একটা পিস 400 টাকা করে, 450 টাকা করে, 500 টাকা করে করে, মানে প্লেট করে তারা ওই দেখাচ্ছে যে তারা ভিউয়ার্সদের মাথায় কাঁঠাল ভেঙে ভিউয়ার্সদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যে টাকা পয়সাগুলো আয়রুজি করতেছে, ওইটা দিয়ে তারা হোটেলে কত টাকা খরচ করে খাচ্ছে, খাবারগুলো কত এক্সপেন্সিভ বা দামি দামি রেস্টুরেন্টে বা দামি হোটেলে খাইতে গেছে। গ্রামের মধ্যেই এরকম 400-500 টাকা প্লেটের তরকারি দিয়ে তারা ভাত খাচ্ছে, এইগুলো তারা দেখাচ্ছে। তো তারা কতটা জঘন্য, কতটা অমানুষ ও নিকৃষ্ট, সেইটা মানে আপনারা কবে বুঝবেন? আবার কিছু দালাল চামচারা, মহাজ্ঞানী মহাপণ্ডিত মার্কা কিছু গণ্ড মূর্খের বাচ্চারা, মানে কি বলবো, করার জন্য, মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ডাইভার্ট করার জন্য আবার করে আসে। এক দালাল চামচা লাভার্স, ওই ডাইনি মাগিনোরদের লাভার্স আছে না একটা, মানে তাদের মানে সবার চ্যানেল থেকে ভিডিও নিয়ে নিয়ে শর্টস ভিডিও করে, ডাইনি মাগিনোর ফ্যামিলি লাভার্স একটা আইডিয়া আছে। ঠিক আছে, সেইখান থেকে একটা দিছে, অনুরোধ করছে। সেই অনুরোধটা কেমন দেখেন, আপনাদের সবার কাছে একটা বিনীত অনুরোধ, দয়া করে ভাইয়াকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। মানে যেটার ছবি দিছে, অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তার ছবি দিছে, যে তাকে ভাইয়া বলে সম্বোধন করে, যে ভাইয়াকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না, বাজে কথা বলবেন না। ভাইয়া এমনিতেই ভেঙে পড়েছে, মানুষটাকে আর কষ্ট দিবেন না। মাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতো ভাইয়া, মানুষটা আজ ইতিম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারিমে ইরশাদ করেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, জন্ম নিলে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, বা সোজা কথা পৃথিবী ধ্বংস হবে। এই পৃথিবীতে কেউ মানে চিরস্থায়ীভাবে বসবাস করতে পারবে না, থাকবে না। এটা একদম চিরন্তন সত্য, একদম বাস্তব সত্যি কথা। কিন্তু এই অমানুষের বাচ্চা কুলাঙ্গা দেশি কুত্তা যে একটা অমানুষ কুলাঙ্গা, এই ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকার কথা না, বা সন্দেহ আছে বলে মানে এটা কেউ মনে করে বলে এটাও আমি মনে করি না যে কারো মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে, সন্দেহ আছে যে কুলাঙ্গার দেশি কুত্তা কত জঘন্য ও নিকৃষ্ট একটা অমানুষ জানোয়ার, পিশাচ, যে তার অসুস্থ মাকে এরকম ভাবে খালি বাড়িতে একা একা ফেলে সে 2 দিন পরে পরে পদ্মার চরে তার বউর ভাই তার শ্বশুর বাড়িতে ছুটে যায়। আর তাকে নিয়ে এখন যখন হাজার হাজার ভিউয়ার্সরা মানে ছে করতেছে, ধিক্কার জানাচ্ছে, তো এইটা ওই মাগিনোর লাভার্স ফ্যামিলি, মানে মাগিনোর ফ্যামিলি লাভার্স, ওই দালাল চামচার
মানে ইয়েতে লাগছে, গায়ে ফুসকা পড়ে গেছে, সে চামচামি করতে আসছে, দালালি করতে আসছে, আপনার ভাইয়াকে কেউ বাজে কথা বলবেন না, এমনিতেই সে কষ্টে আছে। আরে ফকিন্নির বাচ্চা, চামচার বাচ্চা, দালালের বাচ্চা, মানে এইগুলো কথা শুনতে হবে এটা মনে করে তাদের আগে থাকতেই ওই রকম ভাবে মানে চলাফেরা করাটা উচিত ছিল না। আগে থাকতেই তো মানুষ তাকে অনেক সতর্ক করছে যে আপনি যে এই যে অসুস্থ মাটাকে এভাবে খালি বাড়িতে রেখে একা একা চলে যান। মানে কিছুদিন, অল্প কিছুদিন হয়েছে এই দেশি কুত্তার ইস্টে পাকা ছেলেটাকে তার মায়ের কাছে, বৃদ্ধ মায়ের কাছে রেখে যাইতো 2-3 যাত্রা ধরে, পড়াশোনার বাহানা দিয়ে, অজুহাত দিয়ে মানে রেখে যায়। অথচ মানে আসল কাহিনী হচ্ছে ইদানিং এই ছেলেটা যখন আস্তে আস্তে একটু একটু বড় হওয়া শুরু করছে, ওই ইস্টে পাকা ছেলেটা তামটা, তো এখন সে পদ্মার চরে তেমন একটা নিজে থেকেই যাইতে চায় না, কারণ পদ্মার চরের পরিবেশটা তার পছন্দ হয় না, সেখানকার নোংরা ডিসগাস্টিং পরিবেশ তার কাছে ভালো লাগে না। এই জন্য সে দাদির বাড়িতেই থেকে যায়, দাদির সাথে থেকে যায়। একে পড়াশোনা হইলো, আর দাদির নানির বাড়ির নোংরা ইয়েতে এক টাক্কিতে 40 জন মিলে মানে একসাথে সিরিয়াল ধরে মানে প্রকৃতির ডাকে সাড়া দিবে, এই জন্য সে যায় না, এই সেই। অথচ এখন দেশি কুত্তারা একটা কি করে যে আমার ছেলে তার দাদির প্রতি ভালোবাসার জন্য যায় না, বা পড়াশোনার জন্য যায় না, এই সেই। আচ্ছা যাই হোক, তো এছাড়া মানে এই যে ছেলেটার সাথে রেখে যায় খালি মাটাকে, মানে বৃদ্ধ মাটাকে, তখন কি মানে মানুষ সতর্ক করে নাই? তখন তো তারা একটু সচেতন হইল না। তো সে যে কুলাঙ্গার, এটাই একদম সত্যি কথা, মানে যে তাকে নিয়ে কথা বলবে না কেন। আর আমি বা আরো 2-4 জন যে রোস্টার আছে তারা না মুখ বন্ধ রাখলাম, হাজার হাজার যে ভিউয়ার্সরা আছে তারা কি তাদের মানে চোখ বন্ধ রাখছে, তাদের বিবেকের দরজা সবাই বন্ধ করে রাখছে? সবাই গণ্য মূর্খ যে তারা কিচ্ছু বোঝে না, কিচ্ছু দেখে না? শুধু আমাদের চ্যানেলে ভিউয়ার্সরা এই ধরনের মন্তব্যগুলো করতেছে তা না, তাদের যে লাভার্স, তাদের যে শুভাকাঙ্ক্ষীরা, বন্ধু বান্ধবরা, তারা যেসব ভিডিওগুলো আপলোড করতেছে সবার চ্যানেলে কি ধরনের কমেন্ট গুলো আসতেছে। ওই যে দাঁতের বাগানের সতীন বা বান্ধবী বা তার নাগরের বউ, ওই যে একটা মালয়েশিয়ান প্রবাসী মিতু আছে, সেও তো দাঁতের বাগানের আপডেট দিয়ে দিয়ে ভিডিও করতেছে প্রত্যেকদিন। দাঁতের বাগান এখন কেমন আছে, তার শেষ আপডেট কি, এটা সেটা দাঁতের বাগানকে দেখাইতে পারুক আর না দেখাইতে পারুক, মানে দাঁতের বাগানকে বেচে ভিউজ ঠিকই আদায় করতেছে। কিন্তু সেখানে যত কমেন্ট আসতেছে সব সে পাবলিশ করতেছে। তো সব কমেন্টের মাধ্যমে দাঁতের বাগান যেহেতু কিছুদিন আগে দেশ থেকে ঘুরে গেছে, এখন সোজা কথা প্রবাসে আছে, আসতে পারে নাই, দাঁতের বাগানকে নিয়ে তেমন একটা মন্তব্য করতেছে না। কিন্তু সবাই এই অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে কি পরিমাণ ঠ্যাঙ্গা মারতেছে, আর এই কমেন্ট গুলো তারা পাবলিশ করতেছে, তখন সেখানে গিয়ে চামচামি দালালি করতে পারিস না রে চামচার বাচ্চারা। আবার আমাকে কিছু ভিউয়ার্সরা অনুরোধ করতেছেন যে ভাইয়া আপনাকে একটা অনুরোধ করি, আপনি ওই নাজমা বেগমকে নিয়ে বা আন্টিকে নিয়ে কোনো বাজে কথা বলবেন না। আচ্ছা, গতকালকে আমি যখন ভিডিওটা করলাম বা আজকে এখন করতেছি, আমি কিন্তু এখনো পর্যন্ত দেশি কুত্তা ও দাঁতের বাগানের ওই বৃদ্ধ মাকে বা মৃত মাকে নিয়ে ওই যে আগে যেভাবে কথা বলতাম, যে উপাধিগুলো দিতাম, ওই উপাধিগুলো প্রয়োগ করে ব্যবহার করে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করি নাই, কথা বলি নাই। মানে যে খাডাস বুড়ি, ডাইনি বুড়ি বলতাম, মারা যাওয়ার পরে এই শব্দটা উচ্চারণ করে এখনো কোনো কথা বলি নাই, এইটুকু ইয়ে করছে। কিন্তু আবার কিছু দালাল চামচা, মানে দালাল চামচাদের উপদ্রব বেড়ে গেছে কালকে থেকে, এর পর থেকে আমি একটা ভিডিও আপলোড করছি শুধু, এবং আমার ভিডিওগুলো রাত 12টার পরেই গিয়ে আপলোড করি। আমি যদি ভিউজের চিন্তা করে ভিডিও আপলোড করতাম, অন্যান্য আরো কিছু রোস্টাররা 2টা-3টা করে ভিডিও আপলোড করতেছে, ইয়ে করে সন্ধ্যা 6টায় বা বিকাল বেলা, দিনের বেলা, সন্ধ্যার সময় ইয়ে করে, মানে 3-4 ঘন্টা পরে পরে, তা আমিও সেইভাবে ইয়ে করতে পারতাম। কিন্তু আমার এত সময় নেই বা এত ইয়েও নাই, শরীরে এনার্জিও নাই, বা এত প্রয়োজন নেই দৈনিক একটা করে ভিডিও মানে দিয়ে যাই আমার আসামিদেরকে ধুলাই করার জন্য। তো কি আর বলবো, তাদের এইসব দালালি চামচামি করে বা এইসব অনুরোধ করে টিনের চশমা পরা কিছু ভিউয়ার্সরা যখন এই ধরনের কথাবার্তাগুলো বলেন, তাদেরকে আমি একটু উত্তর দিই যে দেখেন, যার সাথে যার লেনা দেনা আছে তার সাথে তার ভালোবাসাও হয়,
আবার শত্রুতামিও হয়, মানে মান অভিমান হয়, তাই না? এটা অপর কোনো অজানা অচেনা মানুষের সাথে হয় না। এগুলো বেশিরভাগটা হয় দেখা যায় আত্মীয় স্বজনের মধ্যে অথবা পাড়া প্রতিবেশীদের মধ্যে। সীমানা নিয়ে ঝগড়াঝাটি, যে যার সাথে যার সীমানা লাগানো, যে সীমানা যদি মানে একজনেরটা অতিক্রম করে আরেকজনের সীমানায় এসে মাটি কাটা শুরু করে, তখন ওই প্রতিবেশীর সাথে ঝগড়াঝাটি হয়। এছাড়া যে আপনজনদের সাথে, আত্মীয়দের সাথে এই লেনা দেনা নিয়ে, সম্পত্তির ভাগাভাগি নিয়ে, বা কাটতে কাকে বেশি মূল্যায়ন করা হচ্ছে, কাকে একটু কম আপ্যায়ন করা হচ্ছে, মূল্যায়ন করা হচ্ছে, এগুলো নিয়ে মান অভিমান হয়। কোনো এক সময় কথাবার্তা হয়, তখন ঝগড়াঝাটি হয়, ঠিক না? আবার আপন ভাই বোনদের মধ্যে মানে কখন ঝগড়াঝাটি হয়, বাপ চাচাদের মধ্যে কখন ঝগড়াঝাটি হয়, ওই যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে। প্রতিবেশীদের সাথেও তখন হয় না, বা অন্য কোনো বন্ধু বান্ধবদের সাথেও হয় না, একদম রক্তের আত্মীয় যারা আছে তাদের মধ্যে হয়। এমনও নজির আছে, এমন উদাহরণ আছে যে আপন সন্তান তার বাবার মৃত্যুর পরে, তার বাবার লাশ দাফন করার আগে মানে একদম ইয়ের মধ্যে বিচার সালিশ জমিয়ে মানে একটা সালিশ বসিয়ে দিল যে এই লাশ দাফন করা যাবে না। কেন? যে তার সাথে আমার দেনা পাওনা আছে। এমনিতে অনেক মানে বাইরের মানুষের সাথেও দেনা পাওনা থাকে, তারাও অনেক সময় যদি অনেক মোটা অঙ্কের দেনা পাওনা থাকে, বা লোক মানে যেই লোকটা মারা গেল সে খারাপ থাকে, তার সন্তানরা মানে লেনা দেনায় খারাপ এই, তো তখন কি করে, যে জানাজার পরে বা জানাজার সময় দাফন আটকিয়ে দেয়, যে না আমার সাথে হিসাব নিকাশ না করে লাশ দাফন করতে দিব না। বা মেয়ে তার বাবার দাফনের সময় এইভাবে ইয়ে করে যে আমার বাবা মানে আমাকে কোন সম্পত্তি থেকে বঞ্চিত করছে, আমার ভাই আমার প্রাপ্য অধিকারটুকু আমাকে দিচ্ছে না, আমার বাপের সব সম্পত্তি একা নিজে নিজে ভোগ দখল করে নিতে যাচ্ছে, তো আমার ভাই আগে আমার মানে পাওনাটুকু, আমার অধিকারটুকু আমাকে দিবে, তারপরে আমার বাপের লাশ দাফন করতে দিব, এই সেই। এমন ঘটনা কি ঘটে না? বাংলাদেশেই এরকম অনেক নজির আছে, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম অনেক উদাহরণ আছে, তাই না? তো একদম ঘনিষ্ঠ আত্মীয়, রক্তের আত্মীয়, নিজের সন্তানও যখন মানে এরকম ইয়েতে মানে ক্ষতির সম্মুখীন হয়, বা এরকম মানে অভিমানের ইয়ে থেকে, কষ্ট থেকে আঘাত পাইলে তারপরে এই আচরণগুলো করে। তো এরকম যে মহিলাটা মারা গেল, ওই দেশিকুত্ত দাঁতের বাগানের মা নাজমা বেগম বা নাজমা খাতুন, তার সাথেও না আমার একটু লেনা দেনা আছে। সে আমার জীবনে যে ক্ষতিগুলো পড়ে গেছে, এবং আমার সন্তান সারিকার জীবনের আজকের এই পরিণতির জন্য ওই মহিলাও উৎপ্রতভাবে জড়িত। ওই মহিলার হাতে অনেক ক্ষমতা ছিল, ইচ্ছা করলেই না ওই মহিলা এই সমস্যাটার সমাধান করে দিয়ে যেতে পারত, কিন্তু ওই মহিলা তার সন্তানদের নষ্টামি নোংরামিতে নিজের গা ভাসিয়ে দিছে, নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে দিছে। তো এই মহিলাকে আমি শ্রদ্ধা জানিয়ে, সম্মান জানিয়ে কিভাবে কথা বলবো? তার জন্য আমার সন্তানের জীবনটা জীবদ্দশায় নরকে পরিণত হয়েছে। আমার সন্তান এইভাবে জীবনযাপন করতেছে, তার বাবার কাছে সে আসতে চাচ্ছে না, বা সোজা কথা তার ব্রেনটাকে ওইভাবে ওয়াশ করানো হয়েছে, তাকে ওইভাবে শিখিয়ে পড়িয়ে বড় করা হচ্ছে, ইয়ে করা হচ্ছে। এই প্রশ্রয়দাতা এই নাজমা বেগম ছিল। তো যেখানে এইসব লেনাদেনার জন্য বা মান অভিমানের জন্য আপন সন্তান নিজের বাবার বা মায়ের লাশ দাফনে বাধা দেয়, সেখানে আমি তো এইরকম কোনো কিছু করতে চাই নাই বা যাইও নাই, তাই না? তো সেইখানে এই ধরনের মন্তব্য আমাকে কেন করতে আসেন? আমার এখানে কিসের দালালি চামচামি করতে আসেন? দেশি কুত্তাকে নিয়ে হাজার হাজার ভিউয়ার্সরা যেসব মন্তব্যগুলো করতেছে, বা লক্ষ লক্ষ মানুষ মানে দেশি কুত্তার এইসব চাল চলন গুলো দেখছে, দেশি কুত্তা কিভাবে তার অসুস্থ মাকে এই পাবনায় খালি বাড়িতে ফেলে রেখে তার শালা শালীদের সাথে বা মানে ইয়েদের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে কিভাবে নাচানাচি, ঢলাঢলি, রং তামাশা করে, পষ্টি নষ্টি করে, নষ্টামি নোংনামি করে জীবনযাপন করছে, চলাফেরা করছে। এটা কি মানুষ বলে যাবে? দেশি কুত্তা, এই কুলাঙ্গার অমানুষ জীবনে কোনোদিন নিজেকে মাফ করতে পারবে? দাঁতের বাগান, তোকে আমি প্রশ্ন করেছি, দেশি কুত্তা যেই কাজগুলো করছে, ইয়ে করছে, মানে এখন তুই চলে আসবি, আমি জানি 2 দিন আগে আর পরে তুই তোর ভাইয়ের দালালি চামচামি করতেই চলে আসবি, কিন্তু তোর ভিতরে যদি কোনো বিবেক থেকে থাকে, মনুষ্যত্ব থেকে থাকে, তাহলে
মানে এই ভাইয়ের চামচামি ও দালালি করাটা মানে এবার একটু বন্ধ করবি। দাঁতের বাগান তুই এখন অন্তত পক্ষে তোর ভাই ভাবির পক্ষে দালালি চামচামি করাটা একটু বন্ধ কর। এই কুলাঙ্গার ভাই নিয়ে এই ভাইয়ের সাথে পিতলা খাতির মিথ্যা অভিনয় করে মানে নিজের ইয়ের বিরুদ্ধে এসে মিথ্যা সাফাই সাক্ষী দিতে আসিস না। অনেক মানে কিছু কি বলবো মার্কা মহাজ্ঞানী মহাপণ্ডিত মার্কা কিছু দালাল চামচারা তারা আবার এখানে যুক্তি উপস্থাপন করতে আসছে। আচ্ছা, আপনারা যে সবাই দেশি কুত্তাকে কুলাঙ্গার কুলাঙ্গার বলতেছেন, ডাইনি মাগিনোরকে দোষারোপ করতেছেন যে সে শুধু বেড়ানো ঘুরে বেড়ানো বাপের বাড়ি শ্বশুর বাড়ি মানে পদ্মাচলে চলে যায়, তো তারা বাড়িতে থাকলে কি নাজমা বেগম মারা যেতে পারতো না? দেশি কুত্তা যদি তার মায়ের কাছে থাকতো তাহলে কি তার মৃত্যু আটকে রাখতে পারতো, তার মাকে বাঁচিয়ে রাখতে পারতো? এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? মানে কোনো মানুষ কোনো মানুষকে বাঁচিয়ে রাখতে পারে? মানে হায়াতের সাথে মৌতের সাথে কারো কোনো হাত আছে? আল্লাহ বান্দা আল্লাহ নিয়ে গেছে, এই সেই গাঁজাখুরি কিছু যুক্তি উপস্থাপন করতে আসছে বা আজেরা মানে মন গড়া মানে যুক্তি। তো মানে এখানে কথা বলি, কারোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ যদি কাউকে বাঁচিয়ে রাখতে চায়, কাউকে মারার ক্ষমতা কারোর নাই। আবার আল্লাহ যদি কাউকে মারতে চায়, তাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা কারোর নাই। ঠিক আছে, যে রাখে আল্লাহ, মারে কে, ঠিক আছে। কিন্তু এরপরেও না যে কথা থেকে যায় যে আমি যদি কাছে থাকতাম, যদি একটু হাসপাতালে নিয়ে যেতে পারতাম, ওই যে মানসিক যে শান্তিটা সেইটা অন্তত পক্ষে পাওয়া যায়। ওই নাজমা বেগম বাঁচার জন্য যেভাবে আর্তনাদ করছে, যেভাবে মানে চিল্লা চিল্লি করে নিজে বাইরে এসে ঘর থেকে যে শ্বাস নিতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না, যে তোমরা কে কোথায় আসো, আমাকে তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাও, আমার অক্সিজেন লাগবে, আমাকে বাঁচাও বাঁচাও আমাকে বাঁচাও। তো তার কিন্তু সাথে সাথেই এই মানে নিঃশ্বাস বন্ধ হয়ে যায়নি বা সে মারা যায় নাই, অনেক আগে থাকতেই তার বুকে ব্যথা উঠছে। মানে তার যে নাতি তান আছে, সে তার বাপ অমানুষের বাচ্চা কুলাঙ্গার দেশি কুত্তাকে জানাইছে, তার ফুফুকে জানাইছে, এমনকি দাঁতের বাগানের মা ফোনে কথা বলছে যে আমার বুকটা একটু একটু ব্যথা করতেছে, এটা সেটা। তো এরকম তো মাঝে মধ্যেই করে এই সে। কিন্তু এই অবস্থাতে দেশি কুত্তা যদি মানে বাড়িতে গ্রামে থাকতো, তার মায়ের কাছে থাকতো, অন্তত যে প্রথম অবস্থায় যখন নিঃশ্বাস বন্ধ হয়ে আসুক আর না আসুক, বুকে ব্যথা শুরু হয়েছে, অন্তত পক্ষে কোনো সুসন্তান হইলে তাহলে বলতো। হায়াত মতের সাথে তো কথা নাই, মানে কোনো মানে নাই, মানে কি জানো দরাবাদা নাই যে কখন মানে কার কি হবে, এটা অনিশ্চিত, বলা যায় না। কিন্তু ওই যে আমি চেষ্টা করছি বা আমি কাছে ছিলাম, আমি আমার মাকে বা বাবাকে হাসপাতালে বা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারছি, কিন্তু শেষ রক্ষার হয় নাই। যে আমার ভাইয়ের বেলায় আমি যে কিছুদিন আগে আমার একটা ভাই অসুস্থ হয়েছে, হঠাৎ হার্টে ব্লক হয়ে গেছে, যে আমরা সময় মতো তাকে হয়তো বা নিতে পারছি বা মানে তার হায়াত আছে বলে মানে তাকে হার্টে রিং পরানোর পরে সে এখন সুস্থ আছে। তো দাঁতের বাগানের মা মানে যদি এরকম একটু হাসপাতালে যাওয়ার সুযোগ পাইতো বা আমি এখন আল্লাহর উপরে মানে আমি এলোমেলো একটা হজবরল লাগিয়ে ফেলতেছি, মানে দেশি কুত্তারা তো চেষ্টাটাও করতে পারে নাই। মানে দেশি কুত্তা তার মায়ের কাছে থাকলে না এই সুযোগটা সে গ্রহণ করতে পারত, কিন্তু এখন সে দেশি কুত্তা নিজের সাফাইটা নিজে কিভাবে দিবে, কিছু দালাল চামচারা সেটা দিচ্ছে। তো দাঁতের বাগান তুইও তো তোর ভাইকে এই প্রশ্নগুলো করতে পারিস যে ভাইয়া তুই যদি থাকতি তাহলে অন্তত পক্ষে মা মানে রাস্তায় হাসপাতালে যাওয়ার আগে মারা যেত না। ওই যে খাটাস বুড়ি কালিনুর বেগম এটা নিয়ে আবার বালাবাজি সাফাবাজি করতে আসছে যে কিছু মানুষ মরা মানুষ হলেও কমেন্ট করে, তারা কি মরতো না? যারা এই কমেন্ট গুলা করে তাকে কি মরণ লাগতো না? হ্যাঁ মরতো না? ওরে কুলাঙ্গার মানে খাটাস বুড়ি কালিনুর বেগম, তোর কি এখনো একটু লজ্জা হয় না? একটু অনুশোচনা হয় না? তোর ডাইনিগিরি একটু বন্ধ হয় না? নির্লজ্জতামি বেহায়াগিরি একটু বন্ধ হয় না? তোর ছেলে মেয়েরা, তোর ছেলের বউরা যা করতেছে এইগুলো তোর চোখে পড়ে না? ভিউয়ার্সরা যে উচিত কমেন্ট করে ওইটা তোর গায়ে লাগছে, যে তার ভিউয়ার্সরা মরবে কিনা সেটা প্রশ্ন করিস, যে তোর ছেলের বউ গোবর টুকানি চাপা চুটকি, তোর ছেলে ওই বাদেন মা, তারা যেইভাবে ভিউজ বাণিজ্য করে যাচ্ছে
ইয়ে করে যাচ্ছে। তারা যদি ভিডিও আপলোড না করতো, ভিউয়ার্সরা কমেন্ট করতো কোথায়? হ্যাঁ, আর তোর তিনটা কন্যা মাগিনোর, সাগিনোর, মেকাবুতুরি, তারা যেভাবে মানে তোদের মেয়ের জামাইদেরকে তার মা বাবার কাছ থেকে আলাদা করে মানে নিজের গোলাম বানিয়ে রাখছে, যেভাবে বন্দি করে রাখছে, ইয়ে করে রাখছে, তো এই সব কিছুর জন্য তো অনুশোচনা হয় না, লজ্জা হয় না? আবার তুই এখানে ইয়ে করতে আসিস, তুই তো জানান দিছিস দেশি কুত্তার মা মানে কিভাবে হাই হুতাশ করে ইয়ে করছে যে আমাকে বাঁচাও, আমার অক্সিজেন লাগবে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, তুই এগুলো বলতেছিস। তো তোর মানে মেয়ের জামাই ওই কুলাঙ্গার দেশি কুত্তা যদি তার মায়ের কাছে থাকতো, তাহলে তো দেশি কুত্তার মায়ের এইভাবে পাড়া প্রতিবেশীদেরকে ডেকে এনে সাহায্য ভিক্ষা করতে হইতো না, যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। বাঁচার জন্য সে কতটা ইয়ে করে গেছে, মানে আকুতি মিনতি করে গেছে। আমি ভিউয়ার্স যতটুকু ব্যক্তিগতভাবে এই মহিলাকে, নাজমা বেগমকে জানতাম, সে সত্যি আপনারা যে একটা জিনিস বলেন এই ব্যাপারে আমিও একমত, যে নাজমা বেগম অনেক স্ট্রং একটা মহিলা ছিলেন, মানসিকভাবে, শারীরিকভাবে অনেক শক্ত মনের একটা মানুষ ছিলেন। সহজে মানে অতি মানে অল্পতে সে ভেঙে পড়ার মানুষ না, বা শেষ পর্যন্ত যে মরার আগ পর্যন্ত সে কিন্তু ভেঙে যায় নাই। তার জীবনে অনেক চড়াই উতরাই আসছে। তার মেয়ে দাঁতের বাগানে, কলঙ্কিনী, রাতের রানী, খাটের রানী, দাঁতের বাগান, তার ছাত্র জীবনে বা যৌবনকালে যে নষ্টামি নোংরামি গুলো করছে, দাঁতের বাগান যেই মানকা চিপার মধ্যে পড়ছে, বা সোজা কথা তার মা বাপকে যে ছোট করছে, অপমান করছে, ইয়ে করছে, দাঁতের বাগানের লিঙ্ক পর্যন্ত ভাইরাল হয়েছে, তখনও এই মহিলা ভেঙে পড়েনি। যে একমাত্র মেয়ে, যে সমাজে কিভাবে মুখ দেখাবো, মেয়ের এত বড় একটা স্ক্যান্ডাল হইলো, এত বড় একটা কলঙ্ক করে আসলো, এরপরে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, রাখে আল্লাহ মারেকে, যে মা কিছু মনে করিস না, ড্যাম কেয়ার, মানে কি হয়েছে, ইজ্জত গেছে, মোতার জায়গায় গুদ্দা খাইছিস, কি হয়েছে তোর, এই সেই এগুলো বলে যা, দেখি কপালে কি আছে, সমাজের সাথে ইয়ে করে ফাইট করব, ইয়ে করব, মা মেয়ে মিলে। এতটা মানসিক ভাবে স্ট্রং ছিলেন, বা সোজা কথা নির্লজ্জ, একটু বেহায়া ছিলেন ওই মহিলা। কিন্তু কতটা ইয়ের পরে কষ্ট নিয়ে, যন্ত্রণা নিয়ে, অভিমান নিয়ে দেশি কুত্তাকে বলে যে না আমি ভালো আছি, তোর আসতে হবে না, মানে সোজা কথা যে এই জীবন থাকার সাথে মরে যাওয়া ভালো, ওই নাজমা বেগমের কথা ছিল এটা। কিন্তু শেষ পর্যন্ত এরপরে ওই যে মৃত্যু যখন আজরাইল সামনে চলে আসে, তখন বাঁচার জন্য একটা আকুতি মিনতি সবারই আসে। তো সেই আকুতি মিনতিটা আসছিল, আর এইটা নিয়ে এই কালিনুর বেগম ডাইনি বুড়ি আবার নির্লজ্জের মতো, বেহায়ের মতো ভিউয়ার্সদেরকে প্রশ্ন করে, ভিউয়ার্সদের কাছে কই করছে, তা হেরা মরতে না, হেরা যে কমেন্ট করে, এই কালিনু তুই মরবি না? হ্যাঁ, মানে তোর বয়সই তো ছিল তোর বিয়ানটা, তোর সাথে হয় একটু ছোট অথবা একটু বড় হবে, তো তোর সন্তানরা সবগুলো, শুধু ছেলে না বা শুধু মেয়ে না, সবগুলো কোলাঙ্গার সন্তানরা যে নষ্টামি নোংরামি গুলো করতেছে, এইগুলোর সুবিধা তুই যেভাবে ভোগ করতেছিস, ইয়ে করতেছিস, এই যে খালি ইয়ে নাজমা বেগম মারা গেছে, এখন নাজমা বেগমের রাজত্ব বা যেটাই যতটুকুই থাকুক, মানে সব তো এখন তোরা ভোগ দখল করবি, তোরা তো অলরেডি করা শুরু করে দিছিস, হ্যাঁ, সব গ্রাস করছিস। দেশি কুত্তাকে এখন মানে কি যে দেশি কুত্তা, তুই যে কি হারাইলি, তোর মাথার উপর থেকে যে কত বড় একটা বটগাছ মানে একদম মরে গেল, মানে নাই হয়ে গেল, ঝরে গেল, তুই সারা জীবন টের পাবি যে তুই কি হারাইছিস। এই মরিচিকার পিছনে ছুটে এই রাতের রানী, খাটের রানী, ডাইনি, পিশাচিনী, বাংলাদেশি ডাইনি, মাগিনুরের কামলাগিরি করতে গিয়ে তুই তো সব হারিয়ে ফেললি, তোর ইহকাল পরকাল দুইটাই তুই নষ্ট করে দিলি। ছি ছি ছি, ধিক্কার জানাই রে ফকিন্নির বাচ্চা, কুলাঙ্গারের বাচ্চা, দেশি কুত্তা তোকে। তো কথা বলতে বলতে ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে বা যাচ্ছে, তো আপাতত যেহেতু কথা বলতে গিয়ে ভিডিও লম্বা হয়ে গেছে, আজকে এখান থেকেই বিদায় নিই, মানে একটা হজবরল লাগিয়ে লাভ নাই, তো অনেক রাত হয়ে গেছে। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকলো, আপনারা যারাই এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখছেন, কেউ লাইক না দিয়ে যাবেন না। আমার ভিডিওতে লাইক দিলে ভিডিওর রিচ এবং ইমপ্রেশনটা বৃদ্ধি পাইলে আমার কথাগুলো আরো অনেক ভিউয়ার্সদের কাছে পৌঁছে যাবে। তো আপনাদের সবার কাছে শুধু আমার এইটুকুই অনুরোধ, যে এইসব অমানুষ কুলাঙ্গার রাতের রাজা রানীদের চরিত্র কি, তারা কতটা জঘন্য ও নিকৃষ্ট, এটা তো আপনারা বুঝে গেছেন, জেনে গেছেন, যে তাদের কাছে এইসব ভালোবাসার কোনো দাম নাই, কোনো আত্মীয়তার সম্পর্কের কোনো দাম নাই, সন্তান, মা, মানে
এগুলোর কোনো মূল্য নাই, তাদের সব কিছু পরে শুধু টেহা টেহা টেহা, মানে ডলার দরকার। তো তাদেরকে আপনারা বয়কট করে তাদেরকে একটা উচিত শিক্ষা দেন। ফকিন্নির বাচ্চাদেরকে ফকিন্নির মতন জীবনযাপন করতে দেন, ছোট লোকদেরকে আর প্রশ্রয় দিবেন না। এটাই আপনাদের সবার কাছে অনুরোধ। তো আবার কথা বলতে গিয়ে ভিডিও বড় হয়ে যাচ্ছে। তো আজকে এখান থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।